ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, ফেডারেল রিজার্ভের রথসচাইল্ড পরিবারের ইন্টারেস্টে একটি গঠিত রাষ্ট্র। রথসচাইল্ড পরিবার হল জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে উদ্ভূত একটি বিশিষ্ট ইউরোপীয় ব্যাংকিং রাজবংশ। ইসরায়েল নামক এই প্রক্সি রাষ্ট্রের জন্ম দেয় ব্রিটেন এবং পরবর্তীতে এটি মেইনটেইন করে যুক্তরাষ্ট্র। দিন শেষে এটি আমেরিকার একটি প্রক্সি কান্ট্রি। তার মানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ মূলত আমেরিকা ফিলিস্তিন যুদ্ধ, কারণ ইসরায়েল তো আমেরিকার প্রক্সি রাষ্ট্র মাত্র, এর বাইরে কিছুই না। আর আমেরিকা বলতে সেই ফেডারেল রিজার্ভ, সেই রথসচাইল্ড ফ্যামিলি। উত্তর কোরিয়া, ইরান, ভেনেজুয়েলা ব্যতীত পৃথিবীর সব দেশই এই ফেডারেল রিজার্ভেরই ক্লায়েন্ট। এর মাধ্যমে পৃথিবীর প্রায় সব দেশের সম্পদই তাদের দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত। ইরাক 2000 সালে ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চেয়েছিল, সাদ্দাম হোসেনের অবস্থা আপনারা জানেন। লিবিয়া 2009 সালে ফেডারেল রিজার্ভ থেকে তাদের মজুদ সব স্বর্ণ দেশে নিয়ে আসতে চেয়েছিল। গাদ্দাফি এবং লিবিয়ার অবস্থাও আপনারা জানেন। একইভাবে সিরিয়া 2006 সালে ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চায়। সিরিয়াকে টুকরো টুকরো করে ফেলা হয়, বাশার আল আসাদকে পালাতে হয়, সে অবস্থাও আপনারা জানেন। ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক লড়াইতে না গেলেও সারা পৃথিবী থেকে বাণিজ্যিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা হয়। বাইরে বাইরে অনেক কারণ বললেও মূলত যারা ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে যেতে চেয়েছিল তাদের সাথে যুদ্ধ করেছে আমেরিকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফেডারেল রিজার্ভকে এত শক্তিশালী করলো কারা? উত্তর হচ্ছে নবীর দেশ মক্কা মদিনা ভূমির রাজারা তথা সৌদি পরিবার। কিন্তু কিভাবে? পেট্রোডলার চুক্তির মাধ্যমে। পেট্রোডলার চুক্তি মূলত এমন একটি অর্থনৈতিক এবং কূটনৈতিক চুক্তির ভিত্তিতে গঠিত, যার মাধ্যমে বিশ্বের তেলের বাজারে মার্কিন ডলারকে লেনদেনের প্রধান মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1944 সালে ব্রিটেন উডস সিস্টেম চালু হয়, যেখানে মার্কিন ডলার ছিল গোল্ডের সঙ্গে লিঙ্কড এবং বিশ্ব বাণিজ্যের রিজার্ভ কারেন্সি। কিন্তু 1971 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করেন, ফলে ডলার আর স্বর্ণের সঙ্গে সম্পর্কিত থাকলো না। এতে ডলারের উপর আস্থা কমে যায় এবং মার্কিন অর্থনীতি চাপে পড়ে। 1973 সালে মধ্যপ্রাচ্যে ইয়ম কিপ্পুর যুদ্ধ এবং ওপেক এর তেল নিষেধাজ্ঞা বিশ্বে তেল সংকট তৈরি করে। এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে গোপন চুক্তি হয় 1974 সালে। চুক্তির মূল পয়েন্ট হচ্ছে, সৌদি আরব ও ওপেক এর দেশগুলো তেল শুধুমাত্র মার্কিন ডলারেই বিক্রি করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি রাজপরিবারকে সামরিক ও রাজনৈতিকভাবে নিরাপত্তা দেবে এবং সৌদির তেল আয়ের একটা বড় অংশ আবার মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ হবে, বিশেষ করে ইউএস ট্রেজারি বন্ডে। বিশ্বব্যাপী দেশগুলোকে তেল কেনার জন্য ডলার জোগাড় করতে হতো, ফলে ডলারের উপর নির্ভরতা বাড়ে। যুক্তরাষ্ট্র তার মুদ্রা ছাপিয়েও বিশ্ববাজারে শক্তিশালী হয়ে থাকে। একে বলা হয় ডলার হেজিমনি। এই ডলার হেজিমনি তথা ডলারের আধিপত্যই আমেরিকাকে সুপার পাওয়ার বানিয়েছে, আর তা বানিয়েছে মূলত মক্কা মদিনার দেশের রাজপরিবার। মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে যে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পেট্রোডলার চুক্তির অংশ হিসেবে, তার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে সৌদি প্যানেল মুসলিম দেশগুলোর তথা সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, কুয়েত, ওমান এবং তুরস্ক এলাকায় নিয়োজিত আছে কমপক্ষে 45,000 আমেরিকান সেনা। শুধু তাই নয়, এই অঞ্চলের সকল সেনাবাহিনী মূলত আমেরিকা নিয়ন্ত্রিত, যা এই অঞ্চলের এয়ারবেস, নেভাল বেস, রাডার বেসগুলোর পজিশন দেখেই বোঝা উচিত। কিন্তু এত কিছু কেন বলছি আপনাদের? কারণ শত্রু দেশের সামরিক স্থাপনা নিজের ভেতর রেখে আপনারা কি করে ভাবেন যে তারা ফিলিস্তিনকে বাঁচাবে? যুদ্ধ করতে চাইলে আগে যুদ্ধ করতে হবে এ আরবদের সাথে। এরাই ইসরায়েলের শক্তি, এরাই আমেরিকার শক্তি। ফিলিস্তিনিদের রক্তের দায় ইসরায়েল কিংবা আমেরিকার চেয়ে এই গাদ্দার আরবদের অনেক বেশি। এরাই আবার অনেক নামাজ পড়ে, রোজা রাখে, ধর্মের বাণী শোনায়, আর অপেক্ষায় থাকে সিরিয়ার মতো আর একটা আমেরিকান স্পন্সার্ড জিহাদের। আফসোস তো শুধু এখানেই যে এত নবী রাসূল এসেও এদের ঠিক করা গেল না।